আজকের আলোচনার বিষয় বিটকয়েন আর ক্রিপ্টোকারেন্সি মানে জানিয়ে এখন বিশ্বজুড়ে প্রচুর কথা হচ্ছে, আগ্রহ বিতর্ক দুটোই। কেউ বলছেন এটা ভবিষ্যতের টাকা। আবার কেউ কেউ ভাবছেন এটা আসলে কিছুই না, একটা বুদবুদ, যে কোনো সময় ফেটে যেতে পারে। ঠিক। তো আমরা আজ কিছু তথ্য আর বিশ্লেষণ নিয়ে বসেছি এই ডিজিটাল মুদ্রার জগৎটাকে একটু তলিয়ে দেখতে। হ্যাঁ, চেষ্টা করব এর মানে কি, কেন এত আলোচনা, ঝুঁকি কোথায়, বা এর ভবিষ্যৎই বা কি হতে পারে, এইগুলো নিয়ে একটা মোটামুটি স্পষ্ট ধারণা দেবার। বেশ, তাহলে প্রথমেই আসি ক্রিপ্টোকারেন্সি জিনিসটা আসলে কি, মানে খুব সহজ করে যদি বলি। হুম সহজ করে বললে এটা এক ধরনের ডিজিটাল টাকা। মানে এর কোনো কাগজের নোট বা কয়েনের মতো বাস্তব চেহারা নেই। ও আচ্ছা, পুরোটাই অনলাইন। হ্যাঁ, পুরোটাই ইন্টারনেট নির্ভর, লেনদেন, ব্যবহার সব। আর বিটকয়েন, সেটাই তো সবচেয়ে পরিচিত নাম। একদম। বিটকয়েনই হল প্রথম আর সবচেয়ে চালু ক্রিপ্টোকারেন্সি। 2009 সালে চালু হয়। কে বা কারা এটা বানিয়েছিল, সাতোশি নাকামোতো নামে, তা কিন্তু আজও কেউ জানে না। ইন্টারেস্টিং। আচ্ছা, এটা কাজ করে কিভাবে, এর পেছনের প্রযুক্তিটা কি? এর মূল ভিত্তি হল ব্লকচেন নামের একটা প্রযুক্তি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ব্লকচেন? হ্যাঁ, নামটা শুনেছি। হুম এই ব্লকচেন প্রযুক্তিটাই লেনদেনের সব হিসাব একটা ডিস্ট্রিবিউটেড ডিজিটাল খাতায়, মানে একটা বন্টন করা খাতায় পরপর ব্লক হিসাবে রেকর্ড করে রাখে। আর এর ফলে কি এটা বিকেন্দ্রীভূত, মানে কোনো ব্যাংক বা সরকারের হাতে থাকে না? ঠিক ধরেছেন। বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি এই কারণেই বিকেন্দ্রীভূত, কোনো সেন্ট্রাল অথরিটি নেই। আর এই প্রযুক্তি লেনদেনকে বেশ নিরাপদ আর স্বচ্ছও করে তোলে। কিন্তু এত তাড়াতাড়ি, মানে 2009-এর পর থেকে এই বিটকয়েন বা ক্রিপ্টো এত জনপ্রিয় হয়ে উঠল কেন? কারণটা কি? দেখুন, বেশ কয়েকটা কারণ আছে। প্রথম দিকের মূল আকর্ষণ ছিল একটা নতুন ধরনের বিনিয়োগ হিসাবে। অনেকেই অল্প টাকায় বিশাল লাভের স্বপ্ন দেখেছেন। মানে ওই যে রাতারাতি বড়লোক হওয়ার গল্পগুলো। হ্যাঁ, ওই অসাধারণ লাভের গল্পগুলো, সেগুলো শুনেই অনেকে এদিকে ঝুঁকেছেন। আর এই লেনদেনের সুবিধার ব্যাপারটা, কোনো ব্যাংক ছাড়া পৃথিবীর যে কোনো জায়গায় টাকা পাঠানো যায়, এটাও তো একটা কারণ। অবশ্যই, কোনো মধ্যস্থতাকারী লাগে না। আর ব্যবহারকারীর একটা প্রাইভেসি থাকে, মানে পরিচয় গোপন রেখে লেনদেন করা যায় কিছু ক্ষেত্রে। এটা অনেকের কাছে আকর্ষণীয়। হুম। তার সাথে এই ধারণাও কি কাজ করেছে যে এটাই হয়তো ভবিষ্যতের মুদ্রা, কাগজের টাকার দিন শেষ? সেটাও একটা বড় কারণ। অনেকেই বিশ্বাস করেন ডিজিটাল যুগ যখন, তখন টাকাও ডিজিটাল হবে। ক্রিপ্টোকারেন্সি সেই ভবিষ্যৎ। কিন্তু লাভের কথা যেমন শোনা যায়, ঝুঁকির কথাও তো কম নয়। যেমন ধরুন এর দামের কথা, মারাত্মক ওঠানামা করে। ঠিক, এটাই সবচেয়ে বড় ঝুঁকি। বাজারটা ভীষণ ভীষণ অস্থিরশীল। মানে দাম হয়তো হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে গেল, আবার পরদিনই হয়তো হুড়ুমুড়িয়ে পড়ে গেল। এই অনিশ্চয়তাটা খুব বেশি। তাহলে এই যে বললেন কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই, এটা একদিকে যেমন সুবিধা, অন্যদিকে কি অবৈধ কাজে ব্যবহারের ঝুঁকি বাড়ায় না? অবশ্যই বাড়ায়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু তেমন কোনো নজরদারি নেই, তাই মানি লন্ডারিং, মানে কালো টাকা সাদা করা, বা ধরুন আরও গুরুত্বপূর্ণ কোনো অপরাধমূলক কাজে এর ব্যবহারের একটা সুযোগ থেকেই যায়। হুম। নিয়ন্ত্রণ না থাকাটা তাহলে একটা ডাবল এজড সোর্ড আর কি। একদম। আর বিভিন্ন দেশে এর আইনি বৈধতা নিয়েও তো বিরাট প্রশ্ন আছে। অনেক দেশেই তো এটা এখনো লিগ্যাল না। হ্যাঁ, সেটাই। মানে এটা কি সব দেশে ব্যবহার করা যায়, আইন কি বলে? না, সব দেশে না। অনেক দেশেই ক্রিপ্টোকারেন্সি লেনদেন বা নিজের কাছে রাখা নিয়ে কোনো পরিষ্কার আইন নেই। কিছু দেশে আবার সরাসরি ব্যান করা। তাই কোথাও বিনিয়োগ বা ব্যবহারের আগে সেখানকার আইন জেনে নেওয়াটা মাস্ট। আচ্ছা, বাংলাদেশের কি অবস্থা? এখানে কি ক্রিপ্টোকারেন্সি লিগ্যাল? না, বাংলাদেশে এখনও ক্রিপ্টোকারেন্সির লেনদেন বা ব্যবহার আনুষ্ঠানিকভাবে বৈধতা পায়নি। বাংলাদেশ ব্যাংক কিন্তু বেশ কয়েকবার এই ব্যাপারে সতর্ক করেছে, বলেছে এর ব্যবহার থেকে দূরে থাকতে। ওহ, তার মানে এখানে এটা ব্যবহার করা পুরোপুরি বেআইনি এবং ঝুঁকিপূর্ণ। আইনি দিক থেকে তো বটেই। তবু শোনা যায় কিছু লোক ব্যক্তিগতভাবে অনলাইন এক্সচেঞ্জ ব্যবহার করে লেনদেন করছেন। কিন্তু এতে আইনি ঝুঁকি তো আছেই, তার উপর প্রতারিত হওয়ার চান্সও খুব বেশি। মানে খুব সাবধান থাকা দরকার। সব মিলিয়ে তাহলে এর ভবিষ্যৎ কি মনে হচ্ছে? এটা কি সত্যিই আমাদের পুরো অর্থব্যবস্থাকে বদলে দেবে? দেখুন, এখনই এটা নিশ্চিত করে বলাটা খুব মুশকিল।
এর সম্ভাবনা যেমন আছে, সংশয়ও কিন্তু কম নেই। সম্ভাবনা কি রকম? যেমন ধরুন, এর পেছনের যে প্রযুক্তি মানে ব্লকচেন, সেটার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিরাট সম্ভাবনা আছে। আবার কিছু বড় কোম্পানি এখন পেমেন্ট হিসাবে ক্রিপ্টো নিতে শুরু করেছে। এটাও একটা পজিটিভ দিক। তাহলে ভবিষ্যৎটা কিসের উপর নির্ভর করছে? আমার মনে হয় দুটো জিনিস খুব জরুরি। এক, প্রযুক্তিটা আরও কতটা উন্নত আর সহজ হয় ব্যবহারের জন্য, আর দুই, বিভিন্ন দেশের সরকার কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবে তার উপর। মানে একটা পরিষ্কার আর গ্লোবাল আইনি কাঠামো দরকার। এই দুটো জিনিস হলে হয়তো এর গ্রহণযোগ্যতা বাড়বে। হ্যাঁ, বাড়ার সম্ভাবনা আছে। তার মানে সব মিলিয়ে ক্রিপ্টোকারেন্সি একটা বেশ জটিল বিষয়। একদিকে যেমন দারুণ সম্ভাবনা দেখাচ্ছে, অন্যদিকে ভয়ঙ্কর ঝুঁকিও আছে। একদম। তাই এটা নিয়ে অতিরিক্ত ভয় পাওয়ারও কারণ নেই, আবার না বুঝে শুনে লাভের আশায় ঝাঁপিয়ে পড়াও কিন্তু মোটেই ঠিক না। সম্ভবত শেষ কথা এটাই যে বিনিয়োগ করার আগে খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে, আর ততটুকুই বিনিয়োগ করা উচিত যেটুকু লস হলেও আপনি সেটা সামলে নিতে পারবেন। একেবারে ঠিক কথা। যেটুকু ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে সেটুকুই। আর শেষে একটা প্রশ্ন না হয় সবার ভাবনার জন্য রেখে যাই, এই যে ডিজিটাল মুদ্রার ধারণা, এটা কি আসলেই আমাদের এতদিনের চেনা অর্থব্যবস্থার চেহারাটাকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে? সময়ই হয়তো এর উত্তর দেবে।